বিসিএস হেল্পলাইন আয়োজিত আজকে আন্তর্জাতিক বিষয়বলিতে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি ডিসকাস করব। আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার। তো আজকে আমরা আন্তর্জাতিক বিষয়বলিতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড এটি হচ্ছে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে টোটাল 100 মার্কসের পরীক্ষা হয়, আপনারা জানেন, লিখিত অংশে। এর মধ্যে 45 নম্বর অর্থাৎ 45 মার্কস থাকে হচ্ছে যেটি সংক্ষিপ্ত প্রশ্ন বা টিকা আকারে যেটি আসে। আর এখানে আপনার 40 মার্কস থাকে। সংক্ষিপ্ত প্রশ্ন বা টিকা আকারে 40 মার্কস থাকে। আর যেটি ব্রড প্রশ্ন বা বড় প্রশ্ন যেটি 3টি লিখতে হয়, 3, 15, 45 বা 45 মার্কস থাকে। আর 15 মার্কস বা 15 মার্কস থাকে হচ্ছে প্রবলেম সলভিংয়ে। তো আমরা আজকে যে অংশটুকু নিয়ে আলোচনা করব সেই অংশটুকু হচ্ছে শর্ট নোট বা টিকা আকারে বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এই টপিক থেকে আমাদের যে এই অংশ থেকে যে টপিক থেকে প্রশ্নগুলো আসে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড। তো আপনারা একটু রেসপন্স করেন প্রত্যেকেই, যদি আপনারা শুনতে পাচ্ছেন বা ওকে ফাইন। যদি আমাকে দেখতে পান বা শুনতে পান তাহলে আপনারা একটু রেসপন্ড করেন, তাহলে আমি বুঝবো যে আমি আপনাদেরকে আমি এই আজকের ক্লাসের যে বিষয়বস্তুগুলো সেগুলো আমি আপনাদেরকে টপিকগুলো বোঝাতে পারছি। তো ওকে ফাইন, তাহলে আমরা শুরু করবো আজকে। তো আমাদের আজকের টপিকটির নাম হচ্ছে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড। এই অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড এই শব্দটির অর্থটা কি, প্রথমে এটি আমরা জানবো, তারপরে আমরা জানবো যে এখান থেকে কি কি টাইপের প্রশ্নগুলো আসতে পারে। তো এই অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড এই শব্দটির অর্থ করলে দাঁড়ায় যে বিশ্বের কর্মের কর্তা কিংবা বিশ্বের কর্মক কিংবা বিশ্বের প্রভাবক কিংবা বিশ্বের প্রভাব বিস্তারকারী কিংবা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা পালনকারী। তাহলে অ্যাক্টর শব্দের অর্থ হচ্ছে যে কর্মের কর্তাকে বোঝায়, অর্থাৎ যা দ্বারা কর্ম সম্পাদিত হয়, যার কর্তৃক কর্ম সম্পাদিত হয় তাকে বলা হয় কর্মক বা কর্মের কর্তা, কিংবা যিনি প্রভাব বিস্তার করেন অর্থাৎ যাকে বলা হয় প্রভাবক, কিংবা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি যে অ্যাক্টরস, তাহলে এর অর্থ এই শব্দগুলো দিয়ে আমরা ইন্ডিকেট করতে পারি যে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড এই শব্দের অর্থ হচ্ছে বিশ্বের প্রভাবক সমূহ, বিশ্বের কর্মের কর্তা সমূহ কিংবা কর্মক সমূহ বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা পালনকারী গণ। এই শব্দটিকে আমরা যদি অর্থ করি তাহলে এইরকম অর্থ দাঁড়ায় যে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তো আমরা জানি যে বিশ্বে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রগুলো তারা সেই রাষ্ট্রগুলো পরিচালিত হয় সেই রাষ্ট্রের মালিক যারা অর্ডিনারি পিপল বা সাধারণ জনগণ কর্তৃক নির্বাচিত একটা জনপ্রতিনিধি যারা নির্দিষ্ট সময় ভিত্তিক বা নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় আসে। এই নির্দিষ্ট সময়ের জন্য যারা ক্ষমতায় আসে এই গোষ্ঠীকে আমরা বলে থাকি সরকার। তাহলে এই সরকার হচ্ছে রাষ্ট্রকে পরিচালনা করে একটা নির্দিষ্ট সময়ের জন্য। তো বেসিক্যালি রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য কি? রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য হচ্ছে রাষ্ট্র হচ্ছে একটি ভূখণ্ড, একটি নির্দিষ্ট ভূখণ্ড, এবং এটি স্থায়ী, এবং সরকার হচ্ছে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য একটি গোষ্ঠী যারা অস্থায়ী। তো অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড এই অ্যাক্টরস শব্দটিকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করছি, তাহলে যারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা রাখে, যারা কর্ম সম্পাদন করে, তাদেরকে মূলত বলা হয় অ্যাক্টরস। এই অ্যাক্টরসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্টেট অ্যাক্টরস অর্থাৎ রাষ্ট্রীয় কর্মক, আর আরেকটা হচ্ছে নন স্টেট অ্যাক্টরস। এর অর্থ হচ্ছে যে অরাষ্ট্রীয় কর্মক। তাহলে একটা রাষ্ট্রীয় কর্মক এবং আরেকটা হচ্ছে অরাষ্ট্রীয় কর্মক। এই স্টেট অ্যাক্টরস এবং নন স্টেট অ্যাক্টরস নিয়ে মূলত অ্যাক্টরস। এখন আসেন যে স্টেট অ্যাক্টরস কি? স্টেট অ্যাক্টরস হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড দেয়ার এজেন্সিস, অর্থাৎ একটা রাষ্ট্রের সরকার এবং তার যে এজেন্সিগুলো এদেরকে বলা হয় স্টেট অ্যাক্টরস। আর নন স্টেট অ্যাক্টরস হচ্ছে যে এমন কিছু গোষ্ঠী আছে যাদের সার্বভৌম ক্ষমতা নেই,
অর্থাৎ তার মধ্যে হতে পারে, সেগুলোর মধ্যে হতে পারে ইন্টারন্যাশনাল কোনো এনজিও হতে পারে, তারপরে গ্লোবাল কোনো পার্সনস হতে পারে, তারপরে ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন হতে পারে, যাদের কোনো সার্বভৌম ক্ষমতা নেই, কিন্তু তারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তারা ভূমিকা রাখে। একটি রাষ্ট্র কিভাবে তার বৈদেশিক নীতি অনুসরণ করবে, একটি রাষ্ট্র তার বৈদেশিক নীতি কিভাবে প্রণয়ন করবে, বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে কি জাতীয় সম্পর্ক রাখবে, এই বিষয়গুলোর উপরে একটা গোষ্ঠী পরোক্ষভাবে ভূমিকা রাখে, যদিও তারা সার্বভৌম না। এই যে গোষ্ঠী, এই গোষ্ঠীকে বলা হয় নন স্টেট অ্যাক্টরস। আর গভর্নমেন্ট অ্যান্ড দেয়ার এজেন্সিস এর অর্থ হচ্ছে যে একটি রাষ্ট্রের অর্ডিনারি পিপল নির্দিষ্ট সময়ের জন্য একটা গোষ্ঠীকে ক্ষমতায় বসায়। এর উদ্দেশ্য হচ্ছে যে সেই গোষ্ঠী রাষ্ট্রকে পরিচালনা করবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। এই গোষ্ঠীটিকে বলা হয় হচ্ছে সরকার, এবং সেই সরকার আর তার এজেন্সিগুলোকে বলা হয় স্টেট অ্যাক্টরস। এই মূলত এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আমাদের আলোচনা। আজকে আমরা স্টেট অ্যাক্টরস, নন স্টেট অ্যাক্টরস, তারপরে আমরা আরো জানবো সেটা হচ্ছে স্টেট কি, তারপরে সভেরেন্টি কি, হ্যাঁ, তারপরে ইন্টারনাল সভেরেন্টি কি, তারপরে এক্সটার্নাল সভেরেন্টি কি। এরপরে আমরা জানবো যে কাইন্ডস অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্রের প্রকারভেদগুলো কি কি। আমরা যদি 35th বিসিএস থেকে, অর্থাৎ 35তম বিসিএস থেকে সর্বশেষ 40th বিসিএস পর্যন্ত প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করি, তাহলে এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসছে বিসিএস পরীক্ষায়। সুতরাং এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ টপিকের যে বিষয়গুলো হচ্ছে আমাদের সহজেই বাসায় বোধগম্য হয় না একা একা পড়তে গিয়ে। যদি আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু ভালোভাবে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে টপিকগুলো আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। তো আমরা আজকে কিছু প্রশ্নের আনসারও লিখব। তার মধ্যে প্রথমে আমরা আসবো সেটি হচ্ছে যে তাহলে আমরা প্রথমেই যেটা ক্লিয়ার করলাম আপনাদেরকে আমি, সেটি হচ্ছে স্টেট অ্যাক্টরস এবং নন স্টেট অ্যাক্টরস এর মধ্যে পার্থক্য কি, বা স্টেট অ্যাক্টরস কারা এবং নন স্টেট অ্যাক্টরস কারা। এখানে আমি আপনাকে যদি একটা উদাহরণ দিই, যে ইন্টারন্যাশনাল এনজিও গুলো আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো আছে, গ্লোবাল পার্সন আছে, ইন্টারন্যাশনাল ইকোনমিক যে ইনস্টিটিউশন গুলো আছে, এগুলো কিন্তু নন স্টেট অ্যাক্টরস এর মধ্যে চলে যায়। এখন নন স্টেট অ্যাক্টরস অনেক সময় স্টেট অ্যাক্টরস এর উপরে, বা স্টেট অ্যাক্টরস অনেক সময় নন স্টেট অ্যাক্টরস এর উপরে কিন্তু ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে। ফর এক্সাম্পল যদি আমরা দেখি যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, অর্থাৎ জাতিসংঘ, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা জাতিসংঘে টোটাল 193টি তার সদস্য রাষ্ট্র রয়েছে। এর মধ্যে তার 5টি রাষ্ট্র রয়েছে যাদেরকে বলা হয় P5, অর্থাৎ পার্মানেন্ট 5, যারা নিরাপত্তা পরিষদের, অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তো জাতিসংঘে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন এটি ইমপ্লিমেন্ট হওয়ার জন্য ডেফিনেটলি এই যে 5টি স্থায়ী সদস্য যাদেরকে আমরা বলি পার্মানেন্ট 5 বা P5, এদের কিন্তু একমত হতে হয়। এরা যদি একমত না হয়ে যদি কোনো রাষ্ট্র দ্বিমত পোষণ করে, তাহলে কিন্তু সেই সিদ্ধান্তটি কিন্তু বাজেয়াপ্ত হয়। এভাবে দেখা যায় যে জাতিসংঘের এই 5টি নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের কোনো একটি সদস্য রাষ্ট্র যদি জাতিসংঘের কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হস্তক্ষেপ করে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কোনো বাধা সৃষ্টি করে, তাহলে আমরা সেটিকে বলতে পারি যে নন স্টেট অ্যাক্টরস এর উপরে স্টেট অ্যাক্টরস এর একটা প্রভাব। এটিকে আমরা বলতে পারি যে নন স্টেট অ্যাক্টরস এর উপরে স্টেট অ্যাক্টরস এর প্রভাব। তাহলে নন স্টেট অ্যাক্টরস এর উপরে স্টেট অ্যাক্টরস এর প্রভাবটা কি? নন স্টেট অ্যাক্টরস এর উপরে স্টেট অ্যাক্টরস এর প্রভাব হচ্ছে যে যখন কোনো স্টেট, যেমন আমরা আবারও বলছি, সিকিউরিটি কাউন্সিলের 5টি রাষ্ট্রের কোনো একটি রাষ্ট্র ইউনাইটেড নেশনস এর কোনো একটা গুরুত্বপূর্ণ ডিসিশন, সেই ডিসিশনটি ইমপ্লিমেন্ট হবে কি হবে না, সেই ব্যাপারটি নির্ভর করছে সিকিউরিটি কাউন্সিলের P5 এর উপরে। যে কোনো একটি রাষ্ট্র ধরেন ভেটো প্রয়োগ করলো, তাহলে কিন্তু ডিসিশনটি কিন্তু আলটিমেটলি ইমপ্লিমেন্ট হলো না। ইন দ্যাট কেস আমরা এটিকে বলতে পারি যে নন স্টেট অ্যাক্টরস এর উপরে স্টেট অ্যাক্টরস এর একটা ডমিনেশন। অন দ্য আদার হ্যান্ড আমরা বলতে পারি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের যে 193 যে মেম্বার স্টেট রয়েছে, সেই মেম্বার স্টেটগুলো কিন্তু অনেক সময় ইউনাইটেড নেশনসের যে চার্টার আছে, জাতিসংঘের যে চার্টার আছে, যে গঠনতন্ত্র বা সনদ আছে, সে সনদের প্রতি যদি কোনোভাবে তারা সনদকে অমান্য করে, তখন ইউনাইটেড নেশনস কর্তৃক একটা স্টেটের উপরে বিভিন্নভাবে পানিশমেন্ট প্রয়োগ করে, বিভিন্নভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। এই যে স্টেটের ওপরে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন একটি ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, এটিকে আমরা বলতে পারি যে স্টেট অ্যাক্টরস এর উপরে নন স্টেট অ্যাক্টরস এর একটা ডমিনেশন, এটা আমরা বলতে পারি।
এছাড়াও যদি আমরা বলি যে বিশ্বের বিভিন্ন যে রাষ্ট্রগুলো রয়েছে সে রাষ্ট্রগুলোতে যদি সামহাও মানবাধিকার ক্ষুণ্ণ হয়, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো রয়েছে, লাইক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, লাইক হিউম্যান রাইটস ওয়াচ, এই সমস্ত রাষ্ট্রগুলো যখন ওই রাষ্ট্রগুলোর মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে এই মর্মে যখন ওই রাষ্ট্রগুলোর উপরে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে, তখন সেগুলোকে কিন্তু আমরা বলতে পারি যে স্টেট অ্যাক্টরসের উপরে নন স্টেট অ্যাক্টরসের একটা ডমিনেশন। এভাবে স্টেট অ্যাক্টরস এবং নন স্টেট অ্যাক্টরস। তারপরে আমরা যদি বলি যে ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক কিংবা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কিন্তু কিংবা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়ন, এই সমস্ত যে অর্গানাইজেশনগুলো রয়েছে, এই সমস্ত অর্গানাইজেশনগুলো কিন্তু বিশ্বের বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন স্টেটের ফরেন পলিসি প্রণয়নে কিন্তু তারা একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে। তো এই যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে একটা অর্গানাইজেশন কোনো একটা স্টেটের ওপরে, এটিকে আমরা বলতে পারি যে নন স্টেট অ্যাক্টরসের ডমিনেশন আপন স্টেট অ্যাক্টরস। এভাবে আমরা দেখতে পাই যে একটি রাষ্ট্র যখন তার অপর রাষ্ট্রের সাথে তার বৈদেশিক নীতি অনুসরণ করে কিংবা বৈদেশিক নীতি বাস্তবায়ন করতে চায়, তখন তার বৈদেশিক নীতির অনুসরণে কিংবা বৈদেশিক নীতির প্রয়োগে যখন ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল কোনো পার্সন, যেটিকে আমরা বলি গ্লোবাল পার্সনস, তারপরে বলতে পারি ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল কোনো অর্গানাইজেশন, কিংবা আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল কোনো এনজিও, যখন কোনো রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো প্রকার হস্তক্ষেপ করে, কোনো প্রকার ভূমিকা রাখে, তখন তাদেরকে আমরা বলতে পারি যে নন স্টেট অ্যাক্টরস। এই নন স্টেট অ্যাক্টরসের কিন্তু কোনো সভেরেন্টি নেই, ইনফ্যাক্ট তাদের কোনো সার্বভৌমত্ব নেই, বাট তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কিন্তু ভাইটাল রোল প্লে করে। একই সাথে একটা স্টেট একটা নির্দিষ্ট সময়ব্যাপী কিভাবে চলবে, তার নীতি প্রণয়ন, সিদ্ধান্ত প্রণয়ন, সেগুলোর ইমপ্লিমেন্টেশন, এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি নিতে পারে সেই রাষ্ট্রের একটি গোষ্ঠী, অর্থাৎ গভর্নমেন্ট এবং তার এজেন্সিগুলো। তো গভর্নমেন্ট এবং এজেন্সিগুলো যখন একটি রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তখন সেটিকে আমরা বলতে পারি যে স্টেট অ্যাক্টরস। এভাবে মূলত অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ স্টেট অ্যাক্টরস এবং নন স্টেট অ্যাক্টরস মিলে কিন্তু অ্যাক্টরস। এখন আসেন আমরা প্রথমে আসবো, সেটি হচ্ছে যে হোয়াট ইজ স্টেট, তাহলে রাষ্ট্রটা কি? রাষ্ট্র হচ্ছে একটি নির্দিষ্ট ভূখণ্ড, যে ভূখণ্ড কতগুলো সমাজকে পরিচালনা করার জন্য আন্তর্জাতিক বা জাতিকভাবে স্বীকৃত হয়, যদিও তার কতগুলো উপাদান থাকতে হয়। যেমন একটি রাষ্ট্র হতে গঠিত হওয়ার জন্য তার প্রথমে যেটি থাকতে হয় সেটি হচ্ছে তার ফিক্সড টেরিটরি, অর্থাৎ যাকে আমরা বলি নির্দিষ্ট ভূখণ্ড। তাহলে ভূখণ্ডটি কিন্তু তিনভাবে নির্দিষ্ট, একটা হচ্ছে স্থলে নির্দিষ্ট, একটা হচ্ছে জলে নির্দিষ্ট এবং আকাশে নির্দিষ্ট। অর্থাৎ জল, স্থল এবং আকাশ তিন দিক থেকে কিন্তু অন্য ভূখণ্ড থেকে এই ভূখণ্ডটি একটি পৃথক এবং স্বতন্ত্র এবং নির্দিষ্ট একটি ভূখণ্ড, এটিকে বলে নির্দিষ্ট ভূখণ্ড। তাহলে একটা স্টেট হওয়ার জন্য তার ফার্স্ট যে এলিমেন্টটি লাগে সেটা হচ্ছে তার ফিক্সড টেরিটরি বা নির্দিষ্ট ভূখণ্ড। 2 নম্বর যে উপাদানটি লাগে সেটা হচ্ছে শুধু ভূখণ্ড থাকলে হবে না, তার একটা পপুলেশন থাকতে হবে, একটা হিউজ একটা পপুলেশন থাকতে হবে বা জনগোষ্ঠী থাকতে হবে, জনগোষ্ঠী। 3 নম্বর হচ্ছে যে ওই নির্দিষ্ট ভূখণ্ডের জনগোষ্ঠীকে নির্দিষ্ট সময় কালীন বা নির্দিষ্ট সময়ব্যাপী পরিচালনা করার জন্য একটি গোষ্ঠী আসে ক্ষমতায়, সে গোষ্ঠীকে আমরা বলি গভর্নমেন্ট বা সরকার। 4 নম্বর উপাদান হচ্ছে সে রাষ্ট্রের চরম ক্ষমতা, সুপ্রিম পাওয়ার কিংবা অ্যাবসোলিউট পাওয়ার, যেটিকে আমরা বলি সার্বভৌমত্ব। অর্থাৎ এই যে 4 নম্বর উপাদানটি, সভারেন্টি বা সার্বভৌমত্ব, এই হচ্ছে একটা রাষ্ট্র গঠিত হওয়ার 4 নম্বর উপাদান। যদিও কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক বা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ একটি রাষ্ট্র গঠিত হওয়ার জন্য আরেকটি উপাদানের কথা বলে থাকেন, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল রেকগনাইজেশন বা আন্তর্জাতিক স্বীকৃতি। এভাবে আপনার নির্দিষ্ট ভূখণ্ড, জনগোষ্ঠী, সরকার, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক স্বীকৃতি, এই 5টি উপাদানের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠিত হয়। তাহলে রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন, রাষ্ট্র হচ্ছে একটি লার্জেস্ট পলিটিক্যাল অর্গানাইজেশন, একটি রাজনৈতিক সর্বোচ্চ রাজনৈতিক সংগঠন, এবং এই রাজনৈতিক সংগঠনটি কতগুলো সমাজকে পরিচালনা করে, এটা হচ্ছে রাষ্ট্র। এখন এই রাষ্ট্রের বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে। রাষ্ট্রের প্রকারভেদগুলোর মধ্যে আমরা যদি দেখি তাহলে সে রাষ্ট্রের অনেকগুলো প্রকারভেদ রয়েছে রাষ্ট্রে। তার মধ্যে আমরা বলতে পারি যে কিছু কিছু রাষ্ট্রকে আমরা বলে থাকি সেকুলার স্টেট। সেকুলার স্টেট এই শব্দের অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সেকুলার স্টেট। তারপর আমরা বলতে পারি রাষ্ট্রের মধ্যে সেটা হচ্ছে যে নেশন স্টেট, যেটিকে আমরা বলি জাতি রাষ্ট্র বা জাতিভিত্তিক রাষ্ট্র। এই প্রশ্নটি 2বার আসছে সিভিল সার্ভিস পরীক্ষায় লিখিত অংশে। একটা হচ্ছে নেশন স্টেট বা নেশন স্টেট। তারপরে হচ্ছে আরেকটি রাষ্ট্র আছে, সেটিকে বলা হয় স্মল স্টেট বা ক্ষুদ্র রাষ্ট্র। আরও রয়েছে সেটি হচ্ছে বিগ স্টেট বা বৃহৎ রাষ্ট্র।
তারপরে রাষ্ট্রকে যদি আমরা দেখি সেটাকে বলা হয় ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেট শব্দের অর্থ হচ্ছে যে জনকল্যাণ রাষ্ট্র বা কল্যাণকর রাষ্ট্র। তারপরে আমরা দেখতে পারি যে মেট্রোপলিটন স্টেট। মেট্রোপলিটন স্টেটের একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা আমি বলছি। মেট্রোপলিটন শব্দটিকে মেট্রোপলিটন হিসেবে গ্রহণ করা হয়। তারপরে একটি রাষ্ট্র আছে যেটাকে বলে স্যাটেলাইট স্টেট। এই যে স্যাটেলাইট স্টেট। তারপরে আরেকটি রাষ্ট্র আছে যেটাকে বলে বাফার স্টেট। বাফার স্টেট, এই বাফার স্টেট শব্দের অর্থ হচ্ছে সংঘর্ষ নিবারক রাষ্ট্র। তারপরে আরেক ধরনের রাষ্ট্র আছে যেটিকে বলা হয় পারফোরেটেড স্টেট, যেটিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। হ্যাঁ, তারপরে আরেক ধরনের রাষ্ট্র আছে যেটিকে বলে ক্যাপিটাল স্টেট, অর্থাৎ পুঁজিবাদী রাষ্ট্র। তারপরে আরেক ধরনের রাষ্ট্র আছে যেটিকে বলে কমিউনিস্ট রাষ্ট্র বা সমাজতান্ত্রিক রাষ্ট্র। তারপরে আরেক ধরনের রাষ্ট্র আছে যেটিকে বলে মডার্ন স্টেট বা আধুনিক রাষ্ট্র। এভাবে এই রাষ্ট্রগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তারপরে কিছু রাষ্ট্র আছে ফ্রাজাইল স্টেট, যেটিকে বলে ভঙ্গুর রাষ্ট্র। তারপরে ফেল স্টেট, যেটিকে বলে ব্যর্থ রাষ্ট্র। এভাবে রাষ্ট্রগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তারপরে আবার রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী কোনো কোনো রাষ্ট্রকে বলা হয় বৃহৎ শক্তি, মেজর পাওয়ার। আবার কোনো কোনো রাষ্ট্রগুলোকে বলে সুপার পাওয়ার, অর্থাৎ পরাশক্তি। তো এইগুলো মূলত আসলে এই স্টেট অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, এটিরই কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে এই টপিকগুলো। এরপরে আরেকটি বিষয় আছে যেটিকে বলা হচ্ছে সভেরেন্টি। সভেরেন্টি জিনিসটা কি? সভেরেন্টি যেটাকে বলা হচ্ছে সার্বভৌমত্ব। তো সার্বভৌমত্বটা কি সেটা আমরা আপনাদেরকে একটু পরে লিখাচ্ছি আমি আপনাদেরকে। তো সার্বভৌমত্ব হচ্ছে একটি রাষ্ট্রের চরম ক্ষমতা বা একটি রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। এই ক্ষমতা বলে রাষ্ট্র তার অভ্যন্তরীণ সকল কিছুর উপরে তার নিয়ন্ত্রণ এবং তার কর্তৃত্ব স্থাপন করতে পারে। এটিকে বলে একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ সার্বভৌমত্ব। আর রাষ্ট্রের আরেকটা সার্বভৌমত্ব রয়েছে যেটিকে বলা হচ্ছে বাহ্যিক সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্বের ভিত্তিতে একটি রাষ্ট্র বহির্বিশ্বে অন্যান্য রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে সে মুক্ত থাকে এবং অন্যান্য রাষ্ট্র যাতে সে রাষ্ট্রের ভূখণ্ডে আঘাত করতে না পারে, আক্রমণ করতে না পারে, সেটি প্রতিহত করার ক্ষমতা তার রয়েছে। এটিকে বলা হচ্ছে তার বাহ্যিক সার্বভৌমত্ব। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমি আপনাদেরকে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার মধ্য থেকে প্রথমে যে সংজ্ঞাটা আপনাদেরকে আজকে লিখাবো, প্রথমেই লিখবো সেটা হচ্ছে নন স্টেট অ্যাক্টরস। প্রথমে আপনারা লিখবেন যে সেটি হচ্ছে যে প্রশ্নটি হচ্ছে যে নন স্টেট অ্যাক্টরস। নন স্টেট অ্যাক্টরস কি? প্রথমে আপনারা প্রশ্নটি লেখেন যে নন স্টেট অ্যাক্টরস কি। নন স্টেট অ্যাক্টরস, প্রত্যেকে কাগজ কলম নিয়ে আপনারা বসে যাবেন এবং আপনারা আজকে যে প্রশ্নগুলো আপনাদেরকে আমি লিখাবো প্রত্যেকে আপনারা একটু মনোযোগ দিয়ে লিখবেন। আমি খুব আস্তে আস্তে বলবো যাতে করে আপনারা লিখতে পারেন। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে নন স্টেট অ্যাক্টরস বা এটাকে বলা হয় অরাষ্ট্রীয় কর্মক। হ্যাঁ, নন স্টেট অ্যাক্টর শব্দের অর্থ হচ্ছে যে অরাষ্ট্রীয় কর্মক। অরাষ্ট্রীয় কর্মক। তাহলে নন স্টেট অ্যাক্টরস বা অরাষ্ট্রীয় কর্মক কি, এটা আপনারা এখন প্রত্যেকে খাতায় লিখবেন। তো প্রথমে লেখেন সেটি হচ্ছে যে লেখেন নন স্টেট অ্যাক্টরস বা অরাষ্ট্রীয় কর্মক বলতে, আবার কথাটা বলছি, নন স্টেট অ্যাক্টরস বা অরাষ্ট্রীয় কর্মক বলতে এমন এক ধরনের গোষ্ঠীকে বোঝায়। নন স্টেট অ্যাক্টরস বা অরাষ্ট্রীয় কর্মক বলতে এমন এক ধরনের গোষ্ঠীকে বোঝায় যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে, তাহলে আমি আবারও বলছি, নন স্টেট অ্যাক্টরস বা অরাষ্ট্রীয় কর্মক বলতে এমন এক ধরনের গোষ্ঠীকে বোঝায় যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বের রাষ্ট্রসমূহের, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বের রাষ্ট্রসমূহের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, বিশ্বের রাষ্ট্রসমূহের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে থাকে। আপনারা কমেন্ট করবেন, আমার লেখাগুলো, আমার কথাগুলো যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি সেভাবে আপনাদেরকে ধীরে ধীরে বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা,
সবকিছু বিস্তারিত বলবো, হ্যাঁ, আপনারা আগে লেখেন কথাগুলো, সবগুলো বলবো। তাহলে অরাষ্ট্রীয় কর্মক বা নন স্টেট অ্যাক্টরস বলতে এমন এক ধরনের গোষ্ঠীকে বোঝায় যারা জাতীয় বা রাষ্ট্রীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বের রাষ্ট্রসমূহের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে থাকে। দাঁড়িয়ে দিয়ে লেখেন, নন স্টেট অ্যাক্টরস বা অরাষ্ট্রীয় কর্মক, নন স্টেট অ্যাক্টরস বা অরাষ্ট্রীয় কর্মক হতে পারে, নন স্টেট অ্যাক্টরস বা অরাষ্ট্রীয় কর্মক হতে পারে কোনো আন্তর্জাতিক সংগঠন, লেখেন নন স্টেট অ্যাক্টরস বা অরাষ্ট্রীয় কর্মক হতে পারে কোনো আন্তর্জাতিক সংগঠন, এরপর লেখেন কোনো বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, কোনো আন্তর্জাতিক সংগঠন, কোনো বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, কমা কোনো সন্ত্রাসী গোষ্ঠী, কোনো সন্ত্রাসী গোষ্ঠী কিংবা কোনো আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, কোনো আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। দাঁড়িয়ে দিয়ে লেখেন, এছাড়াও বিখ্যাত কোনো ব্যক্তিও নন স্টেট অ্যাক্টরস বা অরাষ্ট্রীয় কর্মক এর পর্যায়ভুক্ত হতে পারে। বিখ্যাত কোনো ব্যক্তি ও নন স্টেট অ্যাক্টরস বা অরাষ্ট্রীয় কর্মকের পর্যায়ভুক্ত হতে পারে। আচ্ছা, পরের প্যারে লেখেন, মোট কথা আন্তর্জাতিক ব্যবস্থায়, মোট কথা আন্তর্জাতিক ব্যবস্থায় অর্থনৈতিক রাজনৈতিক, মোট কথা আন্তর্জাতিক ব্যবস্থায় অর্থনৈতিক রাজনৈতিক, মোট কথা আন্তর্জাতিক ব্যবস্থায় অর্থনৈতিক রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, অর্থনৈতিক রাজনীতি, অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক, অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় কিছু সংস্থা, প্রতিষ্ঠান কিংবা কিছু গোষ্ঠী রয়েছে। তাহলে মোট কথা আন্তর্জাতিক ব্যবস্থায় অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় কিছু সংস্থা, প্রতিষ্ঠান এবং গোষ্ঠী রয়েছে যাদের সার্বভৌম ক্ষমতা নেই, গোষ্ঠী রয়েছে যাদের সার্বভৌম ক্ষমতা নেই, কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডলে, কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যথেষ্ট প্রভাব রাখে, যথেষ্ট প্রভাব রাখে। দাঁড়িয়ে দিয়ে লেখেন, এই সকল গোষ্ঠী বা প্রতিষ্ঠানকেই মূলত, এই সকল গোষ্ঠী বা প্রতিষ্ঠানকেই মূলত নন স্টেট অ্যাক্টরস বা অরাষ্ট্রীয় কর্মক হিসাবে আখ্যায়িত করা হয়। আচ্ছা আচ্ছা, এবার লেখেন যেমন আখ্যায়িত করা হয়, যেমন বিল গেটস। তাহলে আমরা লিখতে পারি যেমন বিল গেটস,
এই যে বিল গেটস, তিনি কিন্তু একজন গ্লোবাল পার্সন, তাকেও কিন্তু আমরা নন স্টেট অ্যাক্টরসের মধ্যে নিয়ে যেতে পারি। তারপর আমরা বলতে পারি ওসামা বিন লাদেন, আল কায়দা নামক যে সংগঠনটি, সেই সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রধান ওসামা বিন লাদেন। তাহলে বিল গেটস, ওসামা বিন লাদেন, এগুলো হচ্ছে গ্লোবাল পার্সন বা টেরোরিস্ট কোনো গ্রুপসের প্রধান। তারপর আমরা বলতে পারি সেটি হচ্ছে প্রতিষ্ঠান হিসেবে ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। তারপর আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারপর আমরা বলতে পারি ডব্লিউটিও, তারপর আমরা বলতে পারি ইউরোপিয়ান ইউনিয়ন। হ্যাঁ, এরপরে আমরা বলতে পারি যেটাকে বলা হয় টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারপরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই সমস্ত সংগঠনগুলোকেও কিন্তু আমরা নন স্টেট অ্যাক্টরস হিসাবে এক্সাম্পলিফাই করতে পারি। তাহলে যেমন আমরা লিখতে পারি সেটা হচ্ছে বিল গেটস, ওসামা বিন লাদেন, বিল গেটস, ওসামা বিন লাদেন, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ডব্লিউটিও, ইউরোপিয়ান ইউনিয়ন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রভৃতি। তাহলে এদেরকে আমরা বলতে পারি নন স্টেট অ্যাক্টরস। আচ্ছা, আপনাদের লেখা যদি সবার সমাপ্ত হয় তাহলে আমি আবারও রিপিট করছি যে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড এর অর্থ হচ্ছে যে কর্মের কর্মক বা কর্মের কর্তা, কিংবা প্রভাবক, কিংবা প্রভাব বিস্তারকারী, কিংবা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা পালনকারী। এই অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাক্টরসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা স্টেট অ্যাক্টরস, একটা নন স্টেট অ্যাক্টরস। আমি আবারও পুনরাবৃত্তি করছি, স্টেট অ্যাক্টরস বলতে গভর্নমেন্ট অ্যান্ড দেয়ার এজেন্সিস, এদেরকে বলা হয় স্টেট অ্যাক্টরস। আর নন স্টেট অ্যাক্টরস বলতে এমন কিছু ব্যক্তি, এমন কিছু সংগঠন, এমন কিছু প্রতিষ্ঠান, এমন কিছু এজেন্সি রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, যারা ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাসপেক্টে ভাইটাল রোল প্লে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। যদিও তাদের সার্বভৌমত্ব নেই, অর্থাৎ তারা সার্বভৌম না, কিন্তু তাদের সিদ্ধান্ত বা তাদের মতামত, তাদের পরামর্শ একটি রাষ্ট্র তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণভাবে প্রতিফলিত হয়। আরেকটি উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা ইউএনও। তাহলে বিল গেটস, ওসামা বিন লাদেন, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ডব্লিউটিও, ইউরোপিয়ান ইউনিয়ন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপর ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এগুলোকে আমরা বলতে পারি নন স্টেট অ্যাক্টরস। তো আশা করি নন স্টেট অ্যাক্টরস বলতে কি বোঝায়, নন স্টেট অ্যাক্টরস কি, এখান থেকে কোনো প্রশ্ন যদি ছোট আকারে আসে তাহলে আপনারা লিখতে পারবেন। আচ্ছা, এখন আমরা আরেকটি প্রশ্ন লিখব, সেটি হচ্ছে যে সেকুলার স্টেট অর্থাৎ কাইন্ডস অফ স্টেট। কাইন্ডস অফ স্টেটের ক্ষেত্রে আমরা আরেকটি প্রশ্ন লিখব, সেটা হচ্ছে সেকুলার স্টেট বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে আমরা কি বুঝি। তাহলে সেকুলার স্টেট, সেকুলার স্টেট যেটাকে বলা হয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এবারের বিসিএস-এর জন্য বলতে কি বোঝায়, যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা সেরকম কয়েকটি প্রশ্নের উত্তর আমরা লিখব, যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কি বোঝায় বা সেকুলার স্টেটটা কি। আচ্ছা, তো প্রথমে আমরা এটুকু এই শব্দটিকে আমরা ব্যাখ্যা করব যে আসলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রটি কি। তো মনে রাখবেন যে সেটি হচ্ছে যে একটি রাষ্ট্রের জনগণ বা একটি রাষ্ট্রের নাগরিক ভিন্ন ভিন্ন ধর্মীয় বিধিবিধান তারা পালন করে থাকেন, ভিন্ন ভিন্ন ধর্মীয় অনুশাসন তারা পালন করে থাকেন। অর্থাৎ একটা রাষ্ট্রে ভিন্ন ধর্মের মানুষজন থাকতে পারেন, নাগরিক থাকতে পারেন, কিন্তু রাষ্ট্র যদি এই ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে বা ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে বা ধর্মকে কেন্দ্র করে রাষ্ট্রের নাগরিকদেরকে বিভিন্নভাবে ডিসক্রিমিনেটেড করে, তাদেরকে ডিপ্রাইভ করে, ইনফ্যাক্ট কোনো একটা ধর্মীয় গোষ্ঠী রাষ্ট্রের কাছ থেকে বড় একটা সুযোগ সুবিধা পাচ্ছে, আবার আরেকটি গোষ্ঠী যারা মাইনরিটি, যারা রাষ্ট্রের কাছ থেকে তেমন সুযোগ সুবিধা পাচ্ছে না, এই ধরনের আচরণ কোনো রাষ্ট্র যদি তার নাগরিকদের উপরে করে তাহলে সেটিকে আমরা সেকুলার স্টেট বলতে পারি না। সেকুলার স্টেট শব্দের অর্থটি দাঁড়ায় এমন যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। তো নিরপেক্ষতা কি? নিরপেক্ষতা হচ্ছে কারোর পক্ষেও না আবার কারোর বিপক্ষেও না, সবার সাথে একই রকম মানসিকতা, সবার সাথে একই রকম আচরণ করা, এটিকে তো মূলত বলা হয় নিরপেক্ষতা। তাহলে আলটিমেটলি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে হচ্ছে যে রাষ্ট্রগুলো ধর্মীয় ব্যাপারে
রাষ্ট্রের কাছ থেকে সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করে। রাষ্ট্রের সকল নাগরিক ধর্মীয়ভাবে রাষ্ট্রের কাছ থেকে কোনোভাবে ডিসক্রিমিনেটেড হয় না, ডিপ্রাইভড হয় না, সমানভাবে ইকুয়ালি তারা রাষ্ট্রের কাছ থেকে সুবিধা পায়। এমন রাষ্ট্রকে বা এমন রাষ্ট্রগুলোকে বলা হয় সেকুলার স্টেট। আর এই ধরনের মানসিকতাকে বলে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা। তাহলে আমরা একটা এই আনসারটা লিখবো, এই প্রশ্নের আনসারটা, যে সেকুলার স্টেট বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কি বোঝায়। তো প্রত্যেকে লেখেন। দেখেন, সাধারণত যেসব রাষ্ট্রের জনগণ সাধারণত যেসব রাষ্ট্রের জনগণ সাধারণত যেসব রাষ্ট্রের জনগণ ধর্মের ভিত্তিতে সাধারণত যেসব রাষ্ট্রের জনগণ ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্যের শিকার হয় না। সাধারণত যেসব রাষ্ট্রের জনগণ ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্যের শিকার হয় না, কমা, ধর্মীয় ব্যাপারে রাষ্ট্রে ঐক্য বজায় থাকে। তাহলে আবারও বলছি, সাধারণত যেসব রাষ্ট্রের জনগণ ধর্মীয় ব্যাপারে বা ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্যের শিকার হয় না, ধর্মীয় ব্যাপারে রাষ্ট্রে ঐক্য বজায় থাকে এবং প্রতিটি নাগরিক নিজ নিজ ধর্মীয় অনুশাসন ও বিধিবিধান প্রতিটি নাগরিক নিজ নিজ ধর্মীয় অনুশাসন ও বিধিবিধান স্বাধীনভাবে পালন করার সমান সুযোগ লাভ করে এমন রাষ্ট্রগুলোকেই মূলত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা সেকুলার স্টেট বলা হয়। এমন রাষ্ট্রগুলোকেই মূলত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা সেকুলার স্টেট বলা হয়। যেমন আমরা বলতে পারি ভারত কিন্তু সাংবিধানিকভাবে ভারতের পরিচয় হচ্ছে ডেমোক্রেটিক অ্যান্ড সেকুলার স্টেট। ভারত কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বাংলাদেশও কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ইনফ্যাক্ট বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের যে মূলনীতি, সে মূলনীতিতে কিন্তু বলা হয়েছে ধর্মনিরপেক্ষতা। সুতরাং আমরা বলতে পারি ভারত, তারপরে বাংলাদেশ, এগুলোকে কিন্তু আমরা বলতে পারি সেকুলার স্টেট। এখন এই কথাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বিতর্কিত হয়। কোন ক্ষেত্রে? কারণ এই রাষ্ট্রগুলোতে যখন বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার ক্ষমতা আসে, বিশেষ করে ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি। এরপরে আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা সেকুলার স্টেটের যে সুবিধাগুলো হলো, কি লিখলাম? সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে রাষ্ট্রে কোনো ধরনের বৈষম্য সৃষ্টি হয় না। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বা সুবিধা। দ্বিতীয় সুবিধা যেটা হচ্ছে, লেখেন, ধর্মীয় সমস্যা না থাকায়। তাহলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সুবিধাগুলো হলো ধর্মীয় ব্যাপারে রাষ্ট্রে কোনো ধরনের বৈষম্য সৃষ্টি হয় না। এরপরে লেখেন, সেটা হচ্ছে ধর্মীয় সমস্যা না থাকায় রাষ্ট্রে ঐক্য বিদ্যমান থাকে। ধর্মীয় সমস্যা না থাকায় রাষ্ট্রে ঐক্য বিদ্যমান থাকে। 3 নম্বর যে সুবিধা, সেটা হচ্ছে রাষ্ট্রের জনগণের স্বাধীনতা থাকে। তাহলে রাষ্ট্রের জনগণের স্বাধীনতার নিশ্চয়তা থাকে। আচ্ছা, আমি আবারও আপনাদের কাছে রিপিট করছি কথাটি। সেটি হচ্ছে, সেকুলার স্টেট বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হচ্ছে যে একটি রাষ্ট্রে যে জনগণ, সে জনগণ ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী হতে পারেন, ভিন্ন ভিন্ন ধর্মীয় বিধিবিধান, ভিন্ন ভিন্ন ধর্মীয় অনুশাসন তারা পালন করতে পারেন, কিন্তু রাষ্ট্রের কাছ থেকে প্রত্যেক ধর্মের মানুষ যাতে করে তারা সমান সুবিধা পায়, রাষ্ট্রযন্ত্র সেটি নিশ্চিত করবে। তো এভাবে যে রাষ্ট্রের নাগরিকগণ রাষ্ট্রের কাছ থেকে ধর্মীয় ব্যাপারে কোনো ধরনের বৈষম্যের শিকার হয় না,
ধর্মীয় ব্যাপারে কোনোভাবে কেউ নির্যাতন হয় না, নির্যাতিত হয় না, বা এটি রাষ্ট্র সেটি নিশ্চিত করবে যে রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের কাছ থেকে ধর্মীয়ভাবে কোনো ধরনের বৈষম্য শিকার হবে না, কোনোভাবে নিপীড়নের শিকার হবে না, ধর্মীয়ভাবে কেউ বেশি সুবিধা পাবে, কেউ বেশি সুবিধা পাবে না, এটি ব্যাপার না। এই ব্যাপারটি সেটি না, ব্যাপারটি হচ্ছে প্রতিটা নাগরিকই রাষ্ট্রের কাছ থেকে সমান সুবিধা পাবে। এই রাষ্ট্রগুলোকে বা এমন জাতীয় রাষ্ট্রগুলোকে মূলত বলা হয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা সেকুলার স্টেট। আচ্ছা, আমরা আরেকটি রাষ্ট্রের কথা লিখব যেটিকে বলা হয় জনকল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট। তাহলে আমরা আরেকটি রাষ্ট্রের কথা লিখব, সেটিকে বলা হয় ওয়েলফেয়ার স্টেট, বা যেটিকে বলা হয় জনকল্যাণ রাষ্ট্র। ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণ রাষ্ট্র বলতে কি বোঝায়? আমরা আরেকটি প্রশ্ন লিখব, ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণ রাষ্ট্র বলতে কি বোঝায়? আচ্ছা, তাহলে ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণ রাষ্ট্রটা কি সেটা লেখেন। লেখেন, যেসব রাষ্ট্রে জনগণের মৌলিক অধিকার, যেসব রাষ্ট্রে জনগণের মৌলিক অধিকার, মৌলিক স্বাধীনতা, যেসব রাষ্ট্রে জনগণের মৌলিক অধিকার, মৌলিক স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকারগুলো নিশ্চিত হয়, যেসব রাষ্ট্রে জনগণের মৌলিক স্বাধীনতা, যেসব রাষ্ট্রে জনগণের মৌলিক স্বাধীনতা, তারপরে মৌলিক মানবাধিকার নিশ্চিত হয় এবং প্রত্যেক নাগরিকের জীবনযাত্রার মানের উন্নতিকরণে এবং প্রত্যেক রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জীবনযাত্রার মান এর উন্নতিকরণে রাষ্ট্র বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে। রাষ্ট্র বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে, সেসব রাষ্ট্রকে জনকল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট বলা হয়। সেসব রাষ্ট্রকে জনকল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট বলা হয়। তাহলে আমি আবারও রিপিট করছি, জনকল্যাণ রাষ্ট্র যেটি, এটির অপর নাম কিন্তু কল্যাণ রাষ্ট্র, আর ইংরেজিতে এটিকে বলা হয় ওয়েলফেয়ার স্টেট। তাহলে জনকল্যাণ রাষ্ট্র বা কল্যাণ রাষ্ট্র হচ্ছে যেসব রাষ্ট্রের জনগণের মৌলিক স্বাধীনতা, মৌলিক মানবাধিকার এগুলো রাষ্ট্রে নিশ্চিত হয় এবং জনগণের সার্বিক উন্নতি সাধনে, জনগণের সার্বিক উন্নতিকরণে রাষ্ট্রের তরফ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই সব রাষ্ট্রগুলোকে মূলত বলা হয় ওয়েলফেয়ার স্টেট। আচ্ছা, এরপর লেখেন, এই ধরনের রাষ্ট্রে অভ্যন্তরীণ আইন ও শৃঙ্খলা রক্ষা করে চলা হয়। এই ধরনের রাষ্ট্রের অভ্যন্তরীণ আইন ও শৃঙ্খলা রক্ষা করে চলা হয় এবং বৈধ পারস্পরিক চুক্তিগুলোকে, এবং এই ধরনের রাষ্ট্রগুলো বৈধ পারস্পরিক চুক্তিগুলোকে বাস্তবায়ন করে থাকে, এবং এই ধরনের রাষ্ট্রগুলো বৈধ পারস্পরিক চুক্তিগুলোকে বাস্তবায়ন করে থাকে। আচ্ছা, আমি আবারও আপনাদেরকে রিপিট করছি যে এগুলোর ওপর কিন্তু আপনারা নোট পেয়ে যাবেন, যারা হেল্পলাইনের স্টুডেন্ট এগুলোর ওপর আপনারা নোট পাবেন। এখন জাস্ট আমি আপনাদেরকে বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি আপনাদেরকে যে টপিকগুলো থেকে যতটুকু লেখাচ্ছি, এটুকু বিশদ আকারে উইল বি প্রোভাইডেড
লেকচার মেটেরিয়ালস, বাট এখন শুধুমাত্র আপনাদেরকে আমি ইনফরমেশনগুলো দিয়ে ছোট 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 করে এই টপিকগুলোকে ক্লারিফাই করছি, যাতে করে আপনার বিষয়গুলো বুঝতে পারেন। তাহলে সেকুলার স্টেট বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণ রাষ্ট্র, এই দুটো রাষ্ট্র বলতে আমরা কি জাতীয় রাষ্ট্রকে বুঝলাম, যেটি হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে হচ্ছে যে একটি রাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষ থাকতে পারেন, বিভিন্নভাবে তারা বিভিন্ন ধর্মীয় অনুশাসন বিধিবিধানগুলো পালন করেন, কিন্তু রাষ্ট্র পার্টিকুলার কোনো ধর্মীয় গোষ্ঠীকে ব্যাপক সুযোগ সুবিধা দিবে আর আরেকটা গোষ্ঠী ব্যাপক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, এই যে ডিসক্রিমিনেশন, এগুলো থাকবে না। যে রাষ্ট্র এগুলোকে নিশ্চিত করবে সেই রাষ্ট্রগুলোকে আমরা বলবো সেকুলার স্টেট বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। অপরদিকে পৃথিবীর যে রাষ্ট্রগুলোর একটাই কাজ বা একমাত্র উদ্দেশ্য হবে রাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ পর্যায়ে কল্যাণ সাধন করা। তো সর্বোচ্চ কল্যাণ সাধন করা মানে হচ্ছে যে সে রাষ্ট্রের জনগণের সার্বিক উন্নতিকরণের লক্ষ্যে বা সার্বিক উন্নয়নের লক্ষ্যে এমন কিছু পদক্ষেপ, এমন কিছু ইনিশিয়েটিভ নেওয়া যেটি করে রাষ্ট্রের জনগণ সুযোগ সুবিধা পাবে, রাষ্ট্রের জনগণের কল্যাণ নিশ্চিত হবে। এই রাষ্ট্রগুলোকে মূলত বলা হয় ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেটের ক্ষেত্রে আমরা বলতে পারি কানাডা, ওয়েলফেয়ার স্টেটের ক্ষেত্রে আমরা বলতে পারি সুইডেন, ওয়েলফেয়ার স্টেটের ক্ষেত্রে আমরা বলতে পারি নরওয়ে, ওয়েলফেয়ার স্টেটের ক্ষেত্রে আমরা বলতে পারি ফিনল্যান্ড। এই সমস্ত রাষ্ট্রগুলোকে আমরা সাধারণত বলে থাকি ওয়েলফেয়ার স্টেট। তাহলে ওয়েলফেয়ার স্টেটের দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে যে রাষ্ট্রের নাগরিকদের জন্য সর্বোচ্চ পর্যায়ে কল্যাণ নিশ্চিতকরণের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে, এবং একই সাথে রাষ্ট্রের কাছ থেকে রাষ্ট্রের নাগরিকগণ তারা মানবাধিকার, মৌলিক স্বাধীনতা, মৌলিক মানবাধিকার এসব কিছু নিশ্চিত হবে। এমন রাষ্ট্রগুলোকে বলা হয় ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণ রাষ্ট্র। আমরা আরেকটি প্রশ্ন লিখব, এগুলো আমি আপনাদেরকে খুব সংক্ষেপে করে লিখাচ্ছি, যেটিকে বলা হয় নেশন স্টেট, জাতি রাষ্ট্র। ইংলিশে এটিকে বলা হয় নেশন স্টেট। জাতি রাষ্ট্র বলতে কি বোঝায়? জাতি রাষ্ট্র বা নেশন স্টেট বলতে কি বোঝায়, আমরা আরেকটি প্রশ্ন লিখব। আচ্ছা, তো আমি আপনাদেরকে একটু এক্সাম্পলিফাই করি, তাহলে আপনারা বুঝবেন। জাতি রাষ্ট্র বুঝতে হলে পারে আপনাকে বুঝতে হবে জাতি কি, জাতীয়তা কি, জাতীয়তাবাদ কি, জাতীয়তা বোধ কি। তাহলে জাতি হচ্ছে একটা নৃগোষ্ঠী, যে নৃগোষ্ঠী অন্য একটি নৃগোষ্ঠী থেকে পৃথক এবং স্বতন্ত্র। তাহলে একটা নৃগোষ্ঠী যখন অন্য নৃগোষ্ঠী থেকে পৃথক এবং স্বতন্ত্র হয়, তখন পৃথক এবং স্বতন্ত্র নৃগোষ্ঠীকে মূলত বলা হয় জাতি। তাহলে পৃথক এবং স্বতন্ত্র এটি কোন কোন উপাদান দ্বারা পৃথক এবং স্বতন্ত্র? তার মধ্যে হতে পারে ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় বিধিবিধান, এক গোষ্ঠী একভাবে পালন করে, আরেক গোষ্ঠী আরেকভাবে পালন করে। এভাবে ধর্মকে ভিত্তি করে একটা নৃগোষ্ঠী আর একটা নৃগোষ্ঠী থেকে পৃথক। আবার হতে পারে ভাষাগত দিক থেকে, অর্থাৎ একটা নৃগোষ্ঠী এক ভাষায় কথা বলে, আরেকটি নৃগোষ্ঠী আরেক ভাষায় কথা বলে। এভাবে দেখা যায় যে ভাষাগত দৃষ্টিভঙ্গি থেকে নৃগোষ্ঠী থেকে নৃগোষ্ঠীর একটা পার্থক্য থাকে। আবার আরেকটি থাকে, সেটা হচ্ছে বর্ণগত, অর্থাৎ কারোর কোনো নৃগোষ্ঠীর গায়ের বর্ণ হচ্ছে সাদা, আবার কোনো নৃগোষ্ঠীর গায়ের বর্ণ হচ্ছে কালো। এই যে কালো নৃগোষ্ঠী যারা, তাদেরকে বলা হয় কৃষ্ণাঙ্গ জাতি, আর সাদা নৃগোষ্ঠী যারা, তাদেরকে বলা হয় শ্বেতাঙ্গ জাতি। অর্থাৎ কারোর অঙ্গ কৃষ্ণাঙ্গ, কারোর অঙ্গ সাদা বা শ্বেত, তাদেরকে বলা হয় শ্বেতাঙ্গ। এভাবে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ দুটা পৃথক এবং স্বতন্ত্র এবং ভিন্ন দুটা জাতি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে পৃথক স্বতন্ত্র কিছু জাতি। বাঙালি, ইংরেজ, ফরাসি, এগুলো ভিন্ন ভিন্ন জাতি। এটাকে বলা হয় জাতি। আর জাতীয়তা হচ্ছে একটা জাতির নিজস্বতা। এই যে নিজস্বতা, এই নিজস্বতাকে কেন্দ্র করে সে জাতি যে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে, সেটা হচ্ছে তার জাতীয়তা। আর জাতীয়তাবাদ হচ্ছে একটা নৃগোষ্ঠী যে সমস্ত উপাদান দ্বারা অন্য নৃগোষ্ঠী থেকে পৃথক এবং স্বতন্ত্র, ঠিক সেই উপাদান যদি পৃথিবীতে অন্য নৃগোষ্ঠী যদি বিলং করে, পেট্রোনাইজ করে, প্রমোট করে, তাহলে এই সেম অনুভূতি দ্বারা নির্দিষ্টভাবে একটা জাতিকে আলাদা করা হয়। যেমনটি
সারা বিশ্বের যারা বাংলায় কথা বলে, যে মানুষগুলো বাংলায় কথা বলে, তাদেরকে আমরা বলি বাঙালি জাতি। সারা বিশ্বের যে মানুষগুলো ইসলাম ধর্মকে বিলং করে, তাদেরকে আমরা বলি মুসলিম জাতি। সারা বিশ্বের যে মানুষগুলো খ্রিস্ট ধর্মকে বিলং করে, তাদেরকে বলা হয় খ্রিস্টান জাতি। এভাবে পার্টিকুলার কোনো জাতি যখন একটি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে তাদের পরিচয় তুলে দেয়, তখন সেই রাষ্ট্রটিকে আমরা বলি জাতিরাষ্ট্র। আচ্ছা, এখন আমরা একটু সংজ্ঞাটা লিখি, তাহলে আমরা একটা ক্লিয়ার হব। লেখেন, জাতিরাষ্ট্র বলতে কি বোঝায়। লেখেন, যখন একটি জাতি অন্য একটি জাতির উপর নির্ভরশীল না হয়ে, যখন একটি জাতি অন্য একটি জাতির উপর নির্ভরশীল না হয়ে, যখন একটি জাতি অন্য একটি জাতির উপর নির্ভরশীল না হয়ে নিজস্ব জাতীয়তাবাদ কমা মৌলিক মানবাধিকার, নিজস্ব জাতীয়তাবাদ কমা মৌলিক মানবাধিকার, অর্থাৎ নিজস্ব সংবিধান অনুযায়ী তাদের শাসন ব্যবস্থার কাজ, নিজস্ব সংবিধান অনুযায়ী তাদের শাসন ব্যবস্থার কাজ তথা রাষ্ট্র পরিচালনার কাজ নিজেরাই করে থাকে। তখন সেই জাতির রাষ্ট্রটিকে জাতিরাষ্ট্র বা জাতিভিত্তিক রাষ্ট্র বলা হয়। আমি আবারও ক্লিয়ার করছি, যখন একটি জাতি অন্য একটি জাতির উপর নির্ভরশীল না হয়ে নিজস্ব জাতীয়তাবাদ, মৌলিক মানবাধিকার অর্থাৎ নিজস্ব সংবিধান অনুযায়ী তাদের শাসন ব্যবস্থার কাজ ও রাষ্ট্র পরিচালনার কাজ নিজেরাই করে থাকেন। এমন রাষ্ট্রগুলোকে জাতিরাষ্ট্র বা জাতিভিত্তিক রাষ্ট্র বলা হয়। এমন রাষ্ট্রগুলোকে জাতিরাষ্ট্র বা জাতিভিত্তিক রাষ্ট্র বলা হয়। পরের প্যারায় লিখবেন, বর্তমান সময়ের অধিকাংশ রাষ্ট্রই মূলত জাতিরাষ্ট্র। বর্তমান সময়ের অধিকাংশ রাষ্ট্রই মূলত জাতিরাষ্ট্র। দায় দিয়ে লেখেন, এসব রাষ্ট্রে বহু ধর্মের, বহু বর্ণের এবং বহু ভাষার মানুষ, এসব রাষ্ট্রে বহু ধর্মের, বহু বর্ণের এবং বহু ভাষার মানুষ বসবাস করলেও তাদের জাতি পরিচয় একটি থাকে। তাদের জাতি পরিচয় একটি থাকে। দাঁড়িয়ে দিয়ে লিখবেন, অভিন্ন, লেখেন ভিন্ন, ভিন্ন জাতীয়তা বোধে, ভিন্ন জাতীয়তা বোধে উদ্বুদ্ধ না হয়ে, ভিন্ন জাতীয়তা বোধে উদ্বুদ্ধ না হয়ে বরং
অভিন্ন জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে, ভিন্ন জাতীয়তাবোধে উদ্বুদ্ধ না হয়ে বরং অভিন্ন জাতীয়তাবোধে তারা উদ্বুদ্ধ হয়ে থাকে। আচ্ছা, ভিন্ন জাতীয়তাবোধে উদ্বুদ্ধ না হয়ে তারা অভিন্ন জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে থাকে। পরের প্যারায় লেখেন, জাতিরাষ্ট্রের জনগণ সাধারণত, লেখেন জাতিরাষ্ট্রসমূহের জনগণ সাধারণত, জাতিরাষ্ট্রসমূহের জনগণ সাধারণত নিজস্ব, জাতিরাষ্ট্রসমূহের জনগণ সাধারণত নিজস্ব জাতীয়তাবাদী চেতনা লালন করে। জাতিরাষ্ট্রসমূহের জনগণ সাধারণত নিজস্ব জাতীয়তাবাদী চেতনা লালন করে, কমা, নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধকে ধারণ ও লালন করে। তাহলে জাতিরাষ্ট্রসমূহের জনগণ সাধারণত নিজস্ব জাতীয়তাবাদী চেতনা লালন করে, নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধকে ধারণ করে ও কাজের মাধ্যমে তার প্রতিফলন ঘটায়। এছাড়াও দাইজে লেখেন, এছাড়াও জাতিরাষ্ট্রসমূহ তাদের নিজস্ব সংবিধান অনুযায়ী পরিচালিত হয়। জাতিরাষ্ট্রসমূহ তাদের নিজস্ব সংবিধান অনুযায়ী পরিচালিত হয়। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা লিখব। এমনি রোজার সময় আমি সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা আপনাদের ক্লাসটি কন্টিনিউ করব। দুঃখ প্রকাশ করছি, নেটওয়ার্কের সমস্যা হেতু মাঝখানে একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম আমরা। আসলে একটা ব্যাপার আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমরা এই যে অনলাইন সিস্টেম, এটা হয়তো আমাদের সিচুয়েশনাল ডিমান্ড, বাট এই অনলাইন সিস্টেমে আমাদের সব কিছুর উপর কিন্তু নিয়ন্ত্রণ নেই। ইনফ্যাক্ট এখানে ইলেকট্রিসিটির উপর আমাদের কারোরই নিয়ন্ত্রণ নেই। তারপর আরও কিছু যে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত কিছু ত্রুটি থাকে, যে ত্রুটির উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না, যে কারণে অনেক সময় মেসেজ কনভে করতে গিয়েও সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমরা মাঝখানে কয়েকবার ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, আমি আবার কানেক্টেড হয়েছি আপনাদের সাথে। বেসিক্যালি আজকে যে ক্লাসটা আমি আপনাদেরকে নিচ্ছি, এই ক্লাসটা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের উপরে আমি আপনাদেরকে একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি, কি জাতীয় প্রশ্নগুলো বিশেষ পরীক্ষা আসবে, বা এই টপিকগুলোর অর্থ কি, বা এই বিষয়গুলো কি। তো এখন আমরা যেটা লিখব সেটা হচ্ছে সভেরেন্টি। প্রশ্নটি হচ্ছে যে সভেরেন্টি বা সার্বভৌমত্ব কি, বা সার্বভৌমত্ব, সভেরেন্টি বা সার্বভৌমত্ব কি, এটি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক। সভেরেন্টি বা সার্বভৌমত্ব কি? তো লেখেন, সভেরেন্টি বা সার্বভৌমত্ব হলো, দেখেন, সভেরেন্টি বা সার্বভৌমত্ব হলো একটি রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ ক্ষমতা। সভেরেন্টি বা সার্বভৌমত্ব হলো একটি রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ ক্ষমতা। সভেরেন্টি বা সার্বভৌমত্ব হলো একটি রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ ক্ষমতা। দাঁড়িয়ে দিয়ে লেখেন, এই ক্ষমতা অদ্বিতীয়, অনমনীয় ও অবিভাজ্য।
তাহলে সার্বভৌমত্ব বা সভারেন্টি হচ্ছে একটি রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ ক্ষমতা। এই ক্ষমতা অনমনীয়, অবিভাজ্য এবং অদ্বিতীয়। দাই দিয়ে লেখেন, এই ক্ষমতা বলে একটি রাষ্ট্র, অর্থাৎ সার্বভৌমত্ব নামক যে ক্ষমতা, সে ক্ষমতা বলে একটি রাষ্ট্র কি করতে পারে। তাহলে এই ক্ষমতা বলে একটি রাষ্ট্র তার সকল ব্যক্তি প্রতিষ্ঠান তার অধীনস্থ, এই ক্ষমতা বলে একটি রাষ্ট্র তার অধীনস্থ সকল ব্যক্তি প্রতিষ্ঠান এমনকি সবকিছুর ঊর্ধ্বে অবস্থান করে। তাহলে সার্বভৌমত্ব বা সভেরেন্টি হচ্ছে একটি রাষ্ট্রের চরম ক্ষমতা বা সর্বোচ্চ ক্ষমতা। এই ক্ষমতা বলে একটি রাষ্ট্র তার অধীনস্থ সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে এবং রাষ্ট্র তার অধীনস্থ সকল কিছুকেই রাষ্ট্রের প্রতি অনুগত থাকতে বাধ্য করে এবং রাষ্ট্র তার অধীনস্থ সকল কিছুকেই রাষ্ট্রের প্রতি অনুগত থাকতে বাধ্য করে। এটি হচ্ছে খুব সংক্ষেপে সার্বভৌমত্ব। তাহলে সার্বভৌমত্ব হচ্ছে একটি রাষ্ট্রের অ্যাবসোলিউট পাওয়ার, এর অর্থ হচ্ছে যে চরম ক্ষমতা বা সুপ্রিম পাওয়ার বা সর্বোচ্চ ক্ষমতা। এই ক্ষমতা বলে রাষ্ট্র তার অভ্যন্তরীণ সকল কিছুর উপরে, তার অভ্যন্তরীণ ব্যক্তি প্রতিষ্ঠান তথা সকল কিছুর উপরে রাষ্ট্র তার কর্তৃত্ব, রাষ্ট্র তার খবরদারি, রাষ্ট্র তার প্রতিপত্তি স্থাপন করতে পারে এবং সকল কিছু রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে। এই যে সকল কিছু রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে রাষ্ট্রের যে ক্ষমতা বলে, সেই ক্ষমতাটি হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতা। তো লেখেন পরের প্যারায় যে সার্বভৌমত্ব দুই ধরনের। একটা হচ্ছে যে অভ্যন্তরীণ সার্বভৌমত্ব। তাহলে সার্বভৌমত্ব দুই ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ সার্বভৌমত্ব আর আরেকটি হচ্ছে বাহ্যিক সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব দুই ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ সার্বভৌমত্ব আর আরেকটি হচ্ছে বাহ্যিক সার্বভৌমত্ব। এখন এই অভ্যন্তরীণ সার্বভৌমত্বটা কি? অভ্যন্তরীণ সার্বভৌমত্বটা কি সেটি একটু লেখেন। দেখেন, এই সার্বভৌমত্বের বলে অর্থাৎ অভ্যন্তরীণ সার্বভৌমত্বের বলে রাষ্ট্র তার অভ্যন্তরীণ সকল ব্যক্তি, গোষ্ঠী কিংবা প্রতিষ্ঠান, এই সার্বভৌমত্বের বলে একটি রাষ্ট্র তার অভ্যন্তরীণ সকল ব্যক্তি, গোষ্ঠী কিংবা প্রতিষ্ঠান তথা সকল কিছুর উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করতে পারে। অর্থাৎ এই ক্ষমতা বলে রাষ্ট্রের অভ্যন্তরীণ সকল কিছুই রাষ্ট্রের প্রতি
অনুগত থাকে। এই ক্ষমতা বলে রাষ্ট্রের সকল কিছু রাষ্ট্রের প্রতি অনুগত থাকে। তাহলে আমরা আবারও বলছি, সার্বভৌমত্ব হচ্ছে একটি রাষ্ট্রের চরম ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা। এই ক্ষমতা বলে রাষ্ট্রের অধীনস্থ সকল কিছুই রাষ্ট্রের প্রতি অনুগত থাকে, এবং এই ক্ষমতা বলে রাষ্ট্র তার অধীনস্থ সকল ব্যক্তির উপরে, তার সকল প্রতিষ্ঠানের উপরে, সকল গোষ্ঠীর উপরে রাষ্ট্রের একটি একক কর্তৃত্ব বজায় থাকে। এই সার্বভৌমত্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অভ্যন্তরীণ সার্বভৌমত্ব, আর একটা হচ্ছে বাহ্যিক সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমত্বের মাধ্যমে একটি রাষ্ট্র তার অভ্যন্তরীণ সব কিছুর উপরে তার একটা পূর্ণ কর্তৃত্ব থাকে, নিয়ন্ত্রণ থাকে, এবং রাষ্ট্র সব কিছুর উপরে অযাচিতভাবে হস্তক্ষেপ করতে পারে। এখন আমরা দেখি যে বাহ্যিক সার্বভৌমত্বটা কি। তো লেখেন বাহ্যিক সার্বভৌমত্ব। দেখেন, এই সার্বভৌমত্বের বলে একটি রাষ্ট্র, বাহ্যিক সার্বভৌমত্ব হচ্ছে এই সার্বভৌমত্বের বলে একটি রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে, এই সার্বভৌমত্বের বলে একটি রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে অন্য সকল রাষ্ট্রের কর্তৃত্ব, আন্তর্জাতিক ক্ষেত্রে অন্য সকল রাষ্ট্রের কর্তৃত্ব, নিয়ন্ত্রণ এবং হস্তক্ষেপ থেকে মুক্ত থাকে। এই সার্বভৌমত্বের বলে একটি রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে অন্য সকল রাষ্ট্রের কর্তৃত্ব, নিয়ন্ত্রণ এবং হস্তক্ষেপ থেকে মুক্ত থাকে। অর্থাৎ এই বাহ্যিক সার্বভৌমত্বের ভিত্তিতে, একটি রাষ্ট্র বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে, এই বাহ্যিক সার্বভৌমত্বের ভিত্তিতে একটি রাষ্ট্র বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে স্বাধীনভাবে বৈদেশিক নীতি অনুসরণ এবং তার বাস্তবায়ন করে থাকে। স্বাধীনভাবে তার বৈদেশিক নীতি অনুসরণ এবং তার বাস্তবায়ন করে থাকে। তাহলে আসেন, আমি যদি আবারও আপনাদেরকে বিষয়টিকে আরো বেশি ক্লারিফাই করি, তাহলে হোয়াট ইজ সভেরেন্টি বা সার্বভৌমত্ব কি। আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, রাষ্ট্র হচ্ছে বৃহত্তম একটি রাজনৈতিক সংগঠন যা কতগুলো সমাজকে নিয়ন্ত্রণকারী সংগঠন হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিবেচিত। নির্দিষ্ট ভূখণ্ড, জনগোষ্ঠী, সরকার, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক স্বীকৃতি, এই সমস্ত উপাদানের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠিত হয়। রাষ্ট্রগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়, বিভিন্ন নামে আখ্যায়িত করা হয় রাষ্ট্রের কর্মের ধরন অনুযায়ী। রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের কাছ থেকে প্রাপ্ত সুযোগ সুবিধা পাওয়ার প্রেক্ষিতে রাষ্ট্রকে বিভিন্নভাবে ভাগ করা হয়, বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যেটা ইতোমধ্যে আমি আপনাদেরকে কতগুলো রাষ্ট্র সম্পর্কে ধারণা দিয়েছি। সেকুলার স্টেট, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যে রাষ্ট্রের নাগরিকগণ ধর্মীয়ভাবে রাষ্ট্রের কাছ থেকে সমান সুবিধা ভোগ করে থাকেন। তারপরে হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণ রাষ্ট্র, যে রাষ্ট্রের নাগরিকগণ রাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ নাগরিক সুবিধা পায় এবং রাষ্ট্র সেটিকে নিশ্চিত করে। তারপরে নেশন স্টেট বা জাতি রাষ্ট্র, অর্থাৎ একটি রাষ্ট্রে ভিন্ন ধরনের জাতি বসবাস করতে পারেন, বাট রাষ্ট্রীয়ভাবে তাদের জাতি পরিচয় একটি থাকে, এটিকে বলা হয় নেশন স্টেট। নেশন স্টেটগুলো নিজস্ব মূল্যবোধ, নিজস্ব কৃষ্টি, নিজস্ব কালচার এবং নিজস্ব সংবিধানের ভিত্তিতে মূলত পরিচালিত হয়। এটাকে আমরা বলছি নেশন স্টেট। এরপরে রাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ যেটা উপাদান, সেটিকে বলা হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হচ্ছে একটি রাষ্ট্রের চরম, অনমনীয়, অদ্বিতীয় একটি ক্ষমতা। এই ক্ষমতা বলে রাষ্ট্র তার সকল কিছুর উপরে তার একচ্ছত্র আধিপত্য, নিয়ন্ত্রণ, কর্তৃত্ব স্থাপন করতে পারে। ইনফ্যাক্ট রাষ্ট্র সকল কিছুর উপরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এটা হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব। তো সার্বভৌমত্ব একটি রাষ্ট্রের দুই ধরনের, একটা অভ্যন্তরীণ, একটা বাহ্যিক।
অভ্যন্তরীণ সার্বভৌমত্বের ভিত্তিতে রাষ্ট্র অভ্যন্তরীণ সবকিছুর উপরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। আর বাহ্যিক সার্বভৌমত্বের ভিত্তিতে একটি রাষ্ট্র বহির্বিশ্বে সে যে একটি স্বতন্ত্র, একটি পৃথক, একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, সে কিভাবে এটিকে প্রমাণ করে? সে রাষ্ট্রটি বিশ্বের অন্য যে কোনো রাষ্ট্রের সাথে স্বাধীনভাবে তার ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো, তা জাতীয় স্বার্থ চরিতার্থে যে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারে। এই যে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারে যে কোনো রাষ্ট্রের সাথে, এই সম্পর্ক রাখতে গিয়ে সে রাষ্ট্রটি সম্পূর্ণরূপে স্বাধীন, এই বিষয়টি হচ্ছে সে রাষ্ট্রের বাহ্যিক সার্বভৌমত্ব। এছাড়াও একটি রাষ্ট্রের নির্দিষ্ট একটি ভূখণ্ড আছে, সে ভূখণ্ডের কোনো একটি অংশে অন্য কোনো রাষ্ট্র কর্তৃক আক্রমণ, এটুকু কিন্তু সে রাষ্ট্রের বাহ্যিক সার্বভৌমত্বের আঘাত, এটা বলে কিন্তু এটি এই হিসাবে কিন্তু প্রতীয়মান হয়। আরেকটি শব্দ আছে যেটা আমি এই কথাটা বলে আজকে ক্লাস আমি শেষ করব। আজকে রোজার মধ্যে আসলে বেশিক্ষণ কথা বলা যায় না। সেটা হচ্ছে যে সার্বভৌম সমতা। এই যে সার্বভৌম সমতা বলে একটি শব্দ আছে, এটি কি? এই সার্বভৌম সমতা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বের প্রতিটি রাষ্ট্র তার আয়তন, তার জনগোষ্ঠী, তার অর্থনৈতিক সক্ষমতা, প্রযুক্তিগত সক্ষমতা, এই সব কিছুকে বিশ্লেষণ পূর্বক যখন একটি রাষ্ট্র এগুলো দ্বারা কোনোভাবে কেউ ছোট, কেউ বড়, কেউ মর্যাদাবান, হ্যাঁ, এগুলো কিন্তু বিবেচিত হয় না। অর্থাৎ আন্তর্জাতিক সংস্থার কাছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিটি রাষ্ট্র সমান মর্যাদার অধিকারী। এই যে সমান মর্যাদার অধিকারী, এটি হচ্ছে তার সার্বভৌমত্বের সমতা। অর্থাৎ প্রতিটি রাষ্ট্র আন্তর্জাতিক সংস্থার কাছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে সমান মর্যাদার অধিকারী এবং প্রতিটি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা রয়েছে। এই সার্বভৌম ক্ষমতা প্রতিটি রাষ্ট্রের কাছে সমান। এই যে প্রতিটি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা সমান, প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্ব সমান, প্রতিটি রাষ্ট্রের মর্যাদা সমান আন্তর্জাতিক পরিমণ্ডলে, এই বিষয়টিকে বলা হয় সার্বভৌমত্ব সমতা। তো প্রিয় শিক্ষার্থী, যারা আপনারা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ইনফ্যাক্ট আগামীতে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার অফিসার হওয়ার জন্য যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নকে বাস্তবে রূপদানের নিমিত্তে আজকে আপনারা যারা আমার সাথে এই অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ডের খুবই অল্প কিছু আলোচনা, অনেক কিছু আলোচনা এ প্রসঙ্গে আছে, যেমন বাফার স্ট্রেট কি, স্যাটেলাইট স্ট্রেট কি, মেট্রোপলিটন স্ট্রেট কি, পারফোরেটেড স্ট্রেট কি, ফ্রেজাইল স্ট্রেট কি, ফেল স্ট্রেট কি, আরো অনেক কিছু টপিক আছে যেটা আমরা আগামী দিন আবার আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত রাখবো। তো সবাই আজকে যারা আমার সাথে যুক্ত ছিলেন সবার প্রতি শুভকামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে আগামীতে নতুন কোনো টপিক নিয়ে। আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।